14 এপ্রিল পয়লা বৈশাখ আসছে। তো পয়লা বৈশাখ নিয়ে আমরা একটু কথা বলবো। তো পয়লা বৈশাখটা আসলে এটা মূলত সৌর হিসেবে বাংলা সাল, এবং সৌর হিসেবে যে বাংলা 12 মাস, এটা বহু আগে থেকেই প্রচলিত, এটা নিয়ে কোনো কথা নেই। এবং এটা মানে সৌর বছরের যে মানে এই ভারতীয় উপমহাদেশে যে সৌর বৎসরের যে হিসাব, সূর্যকেন্দ্রিক বৎসরের যে হিসাব, সেই হিসাবে এইটা প্রথম দিনটা এটা সবখানে, শুধু বাংলাদেশের না, আসাম, বঙ্গ, তারপর হচ্ছে কেরালা, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু, ত্রিপুরা, সমস্ত জায়গায় মনে করেন পুরো ভারতবর্ষেই এই স্থানীয় যে সৌর বৎসর ছিল, সেই সৌর বৎসরের প্রথম দিনটাকে তারা খুব মহাসমারোহে পালন করতেন, উৎসবের মতো করে পালন করতেন। তো এটাকে বিক্রমী দিনপুঞ্জ বলা হতো। এটার নাম ছিল হিন্দু বিক্রমী দিনপুঞ্জ, এবং রাজা বিক্রমাদিত্যের নাম অনুসারে খ্রিস্টপূর্ব 57 সালে রাজা বিক্রমাদিত্যের নাম অনুসারে এই পঞ্জিকাটা চালু ছিল আর কি, ঠিক আছে। এবং এখানে 12টা মাস এর নাম সংস্কৃত নাম ছিল, আজকে আমরা যেগুলো পাই বৈশাখ, জ্যৈষ্ঠ, এভাবেই সংস্কৃত নামে 12টা মাসের নাম ছিল। সুতরাং আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে পয়লা বৈশাখের যে কনসেপ্টটা, এইটা বাঙালি কালচারের সাথে খাস কোনো কিছু না, যে এটা যে আমাদের বাঙালি কালচারের একটা মানে ইউনিক বৈশিষ্ট্য, ব্যাপারটা এরকম না। এটা পুরো ভারতবর্ষেই বিভিন্ন জায়গায় এই বছরের প্রথম দিনটাকে তারা উদযাপন করতেন। এটা বাঙালি জাতিসত্তার পরিচয় কোনো বিষয় না, এটা পয়েন্ট নাম্বার 1। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলা এবং নেপাল অঞ্চলে যেই বিক্রমী দিনপুঞ্জটা, এই দিনপুঞ্জটা শশাঙ্কের শাসনামলে এটা একটু ব্যাপকভাবে এটা উদযাপন শুরু হয়। এবং আমরা জানি যে সংস্কৃত একটা গ্রন্থ সূর্য সিদ্ধান্ত, সেইটার আঙ্গিকে এই 12টা মাসের মানে এটার ক্যালকুলেশনগুলো এভাবে করা হয়, এবং ঐতিহাসিক যে সংস্কৃত নাম, সেই সংস্কৃত নামগুলোকেই বহাল রাখা হয়। এই বাংলা অঞ্চলে শশাঙ্ক যেই দিন মানে ক্যালেন্ডারটা উনি যে নির্ধারণ করেন সেটা আর কি। মোট কথা এটা আমরা বুঝতে পারতেছি যে মূলত বাঙালি মানে বাংলা ভাষাভাষী বা প্রোটো বাংলা ভাষাভাষী যারা হিন্দু, তখন মুসলমানরা আসে নাই, তার মানে প্রোটো বাংলা ভাষাভাষী যে হিন্দু জনগোষ্ঠী এবং বৌদ্ধ জনগোষ্ঠী, তারা এই মানে তাদের উৎসব ছিল এই পয়লা বৈশাখ, ঠিক আছে। এইটা পয়লা বৈশাখটা তাদের উৎসব ছিল। এবং এটা হিন্দু পঞ্জিকা, আমরা জানি যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পঞ্জিকা দেখে দেখে বিয়ের দিনক্ষণ থেকে শুরু করে বিভিন্ন পূজার দিনক্ষণ সব কিছু তারা পঞ্জিকা দেখে দেখে করে। তো এটা হিন্দু পঞ্জিকা, এবং হিন্দু পঞ্জিকা অনুসারে তাদের বিভিন্ন উৎসব পার্বণগুলোকে এভাবে এটা মূলত ব্রাহ্মণ্যবাদীদের চালু করা একটা ট্র্যাডিশন। আপনি শশাঙ্কর কথা বললেন না, তো শশাঙ্ক কিন্তু মানে এই বাংলার যে আপামর জনসাধারণ বা এনসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটাতে যেটা লেখা আছে, যে সে কিন্তু বাংলার আপামর জনসাধারণের কালচারটাকে গ্রহণ করেনি। সে মানে নিপীড়ক একজন শাসক ছিল বাংলার জনগণের উপরে, কিংবা প্রোটো বাংলা ভাষীদের উপরে সে প্রচুর পরিমাণে নিপীড়ন করেছেন। এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিল তাদের সময় ফতোয়া ছিল শশাঙ্কের সময়, যে মানে বৌদ্ধকে দেখা মাত্রই, যেটা ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাস যেটা তিনি লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন এই বিষয়টা, যে বৌদ্ধকে দেখা মাত্রই হত্যা করতে হবে। এরকম একটা ফতোয়া যে সময় চালু ছিল, ওই সময় কিন্তু শশাঙ্কর সময় বাংলাটা ডেভেলপই করে নাই। বিকজ বাংলা ভাষা ডেভেলপ করছে কখন? 1200 সালের পরে গিয়ে সে আসামি এবং বাংলা আলাদা হচ্ছে, এবং 1600 সালের দিকে এসে তো ওই সময় যে কালচারগুলো চালু হলো, সেটা তো মানে পুরো ব্রাহ্মণ্যবাদী কালচার বা ইন্ডিয়ান কালচার বলা যায়। সেটা আসলে বাঙালি কালচার বা বাংলা কিছু, বিকজ বাংলা শুরু হচ্ছে 1200 সালের পরে, এবং বাংলা ডেভেলপ হচ্ছে 1600 সালের পরে গিয়ে। তো এর আগ পর্যন্ত যেটা কালচার, সেটাকে আপনি ইন্ডিয়ান কালচার বা ব্রাহ্মণ্যবাদী কালচার বা মানে কি বলে হিন্দুত্ববাদী কালচার হিসেবে বলা যেতে পারে, বা আর্যদের দ্বারা মানে প্রচারিত একটা কালচার বা চাপিয়ে দেওয়া কালচার হিসেবে সেটা বলা যেতে পারে। কিন্তু এটা বাংলার সাথে এর কোনো সম্পর্ক নাই, যোগসাদৃশ্য নেই। আরেকটা জিনিস আমরা দেখি যে মোটামুটি আমরা দেখতে পাই যে 1500 সালের দিকে যেই সময়টা বাংলা ভাষা পরিপূর্ণতা লাভ করলো, সেই সময় আমরা দেখতেছি যে হিন্দু বাংলা ভাষাভাষী একদিকে বা রাঢ়ী যেটাকে আমরা বলছি, আরেকদিকে মুসলিম বাংলা ভাষাভাষী, যেটাকে আমরা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা হিসেবে আমরা চিহ্নিত করছি। তো মূলত মানে মুসলিমরা আসার পর এই অঞ্চলের এই যে আমরা এতক্ষণ যে বাংলা সৌর বৎসরের কথা দেখতেছি, এটা কিন্তু মুসলিমরা আসার পর হিজরি সন অনুসারে যত অফিসিয়াল কার্যক্রম যা কিছু ছিল সব হিজরি সন অনুসারে। পরে সম্রাট আকবর যখন ক্ষমতায় আসলেন, উনি তখন দেখলেন যে
মানে এই আরবি যে চান্দ্র আরবরা হিসাব করে চান্দ্র বৎসর, তাই না? আর আগে ছিল সৌর বৎসর, সূর্যের কেন্দ্রিক হিসাব। তো দেখা যাচ্ছে যে চান্দ্র বৎসরটা ফসলের জাকাত মানে ফসলের খাজনা নেওয়ার ক্ষেত্রে প্রবলেমেটিক একটু, কারণ চান্দ্র বৎসরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় আসার আগেই কৃষকদেরকে খাজনা দিতে হচ্ছে, যার ফলে কৃষকদের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে। তখন আকবর যে কাজটা করলেন, উনি স্থানীয় যে সৌর বৎসর ছিল সেই সৌর বৎসরটা হিজরি চান্দ্র বৎসরের সাথে একটা সমন্বয় করার জন্য ফতেউল্লাহ সিরাজি সাহেবকে উনি দায়িত্ব দিলেন। এবং এই ফতেউল্লাহ সিরাজি, রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি, উনি প্রাচীন বাংলা সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের উনি এটা ডেভেলপ করলেন। মানে বেসটা কিন্তু ছিল হিজরি সন, এটা মনে রাখতে হবে। মানে এটা আমাদের বর্তমান যে বাংলা সন আমরা হিসাব করি, এটা পুরোপুরি এটা এই সন গণনা শুরু হয় 1584 খ্রিস্টাব্দে আকবরের শাসনামলে। এটুকু আমাদের হিস্ট্রিতে রেকর্ডেড। এবং দেখা যাচ্ছে যে মানে আমরা দেখতে পাই যে ভাগীরথীর এক পাশে যে হিন্দুয়ানি যে সংস্কৃতি, হিন্দুয়ানি বাংলা ভাষাভাষীদের হিন্দুয়ানি সংস্কৃতি, এবং ভাগীরথীর পূর্ব পাশে আমরা দেখতে পাচ্ছি সেখানে মুসলিমদের সংস্কৃতি, মানে মুসলিমদের মুখের বাংলা ভাষাটা ডিফারেন্ট, মুসলিম বাংলা ভাষাভাষীদের সংস্কৃতিগুলো ডিফারেন্ট। তো এদের ক্ষেত্রে তো আর এখন আগের যে হিন্দু পঞ্জিকা, সেই পঞ্জিকা এই সংস্কৃতিতে আর রিলেভেন্ট না, তাই না? একদম শুরু থেকেই যে সংস্কৃতির বিভাজন, লগ্ন আছে, আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো তারা মেইনটেইন করে, তো সেগুলো তো আমাদের মুসলিম সংস্কৃতিতে এটা তো আর রিলেভেন্ট কিছু না। তো পরবর্তীতে আকবর যেহেতু কিছুটা উনি এক নম্বর ছিল, একটা প্রয়োজন ছিল যে ফসলি জমির খাজনার ক্ষেত্রে একটা সৌর বৎসর প্রণয়ন করা, এটা একটা প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের সাপেক্ষেই, এবং যেহেতু আকবর কিছুটা আগে থেকেই মানে সে হিন্দু প্রভাবিত, আমরা জানি যে সে আসলে মুসলমান ছিল না, এটা খুব ক্লিয়ার করেছে, এবং সে নতুন একটা ধর্ম চালু করেছিল, দ্বীন ইলাহি। এরপর তো আর মুসলিম থাকার সুযোগ নেই না, ওইখানে ম্যাক্সিমাম সে হিন্দুদের থেকেই বিধিবিধানগুলো নিয়ে এক নতুন ধর্ম চালু করেছিল, সে মুসলমান ছিল না। এবং সে চাইছিল যে মূলত হিন্দুদের মনোরঞ্জন করে যাতে তার শাসনটা দীর্ঘস্থায়ী হয়। মানে এটা ছিল একটা সাম্রাজ্যবাদী মানসিকতা বা শাসন টিকিয়ে রাখার মানসিকতা থেকে এই কাজগুলো করা হয়েছে আর কি। সুতরাং আমরা তাহলে বুঝতে পারি যে আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখটা আবার নতুন করে একটা উদযাপন শুরু হওয়ার যে বিষয়টা, এটা আবার উদযাপন একটা শুরু হয়। এবং এখানে যে কাজটা করা হতো যে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে আগের বছরের সব খাজনা কমপ্লিট করতে হবে, এবং চৈত্র মাস শেষ হওয়ার পর পরের বছরের পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদেরকে কিছু মুখ মিষ্টি মানে এগুলো করবে। মানে আমি একটু এখান থেকে পড়তে চাই যে তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে তারা বাধ্য থাকতো। এরপর দিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন, অর্থাৎ এটা একটা জমিদারদের উৎসব, ঠিক না? এটার সাথে মানে জনগণের মানে সাধারণ জনগণের ইচ্ছা অনিচ্ছা বা অভিলাষ বা চাওয়া পাওয়ার কোনো কানেকশন নেই। এটা একটা বার্ডেন টাইপ আর কি। আপনাকে করটা কিন্তু মানে এরকম না যে জনগণের জন্য মানে খুব উইলিংলি দিবে এরকম একটা বিষয়। তার জমি, সে চাষাবাদ করতেছে, এখন তার থেকে সে এই যে আমাদের জন্য ভ্যাট ট্যাক্স দেই, আমরা নিজেরা সব করব, তো এখন আমাদের থেকেই আবার নিয়ে নেওয়া হচ্ছে 34%, কি বলে 17% এইভাবে বিভিন্ন জায়গায় ভ্যাট বা ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে। তো এটার সাথে জনগণের কোনো মানে আগ্রহ উদ্দীপক কোনো কালচার না, এটা একটা জমিদারদের উৎসব ছিল, শোষক